আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। শুধু আমার নয় গো, রুদ্রর বাবাও দেখছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখছি দিদির মাড়ুলি দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে দিদি চাও করে নিয়েছে। তাই আমি দিদিকে বললাম, তোমার এত কাজ হয়ে গেছে, তুমি কেন আমাকে ওঠাওনি? কি হয়েছিল কি জানি, দুজনেরই আজকে সকালে ঘুম ভাঙেনি। তো যাই হোক, আমি তো কোনো কাজে এখনও হাত দিইনি। রুদ্রকে স্কুলে পাঠাতে হবে, তাই ওকে ওঠালাম, উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি, স্কুলে যাবে সেই জন্য। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রথমে স্কুল ড্রেসটা ওকে পরিয়ে দিলাম, তারপরে মোজাটা পরিয়ে দেওয়ার পর এখন জুতোটা পরিয়ে দিচ্ছি। আর জানো, রুদ্র ঘুম থেকে উঠেই বায়না শুরু করেছে যে আজকে স্কুলে যাবে না। মানে সপ্তাহে না একটা দিন ও যাব না বলবেই। তো ওকে অনেক বোঝালাম, বললাম না আজকে স্কুলে যাও, পরে আবার কি হয় না হয় তখন কামাই হয়ে যাবে। তো সেই জন্য অনেক বোঝানোর পর দেখো এখন একটু চুপ করেছে, ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক, চলো এখন ওকে দিয়ে আসতে হবে। রুদ্রকে রেডি করিয়ে দিল, তারপরে আমি ওকে নিয়ে যাচ্ছি এখন স্কুলের গাড়িতে তোলার জন্য। আর আজকে দৈবকী সকাল সকাল উঠতে পারিনি, কাজও করতে পারিনি, কাজ আছে আমার পরে এখনো। আমাকে বললো যে তুমি দিয়ে আসো। তাই দেখো রুদ্রর মুখটা একটু ভার, আজকে স্কুল যাবো না বলছিল, জানো। দেখে বাবু মুখটা, আজকে স্কুল যাবো না তাই করছিল। তো আমরা বললাম যে না স্কুল যাও, কালকে তখন দেখা যাবে কি হবে না হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি যাচ্ছি। আর দৈবকীর কাজকর্ম কিছুই হয়নি, জানি না কাজগুলো করবো এক এক করে। আমি এবার মাত্র উঠে চাটা খেয়ে রুদ্রকে দিতে যাচ্ছি, নাকি বাবা? যা বাবার সঙ্গে চলে যাচ্ছে না, চলো, গাড়ি চলে আসবে, টাইম হয়ে গেল। গাড়ি চলে আসবে, আমাদের একটু পা চালাতে হবে বাবা। সংসারের প্রথম কাজ ধরলাম। দিদি স্কুলে চলে গেছে, তবে যাওয়ার আগে বাসনগুলো ভিজিয়ে রেখেছিল। এমনিতেই তো এঁঠোগুলো শুকিয়ে যায় হাওয়াতে, তাই একটু আগে ভিজে না রাখলে এঁঠোগুলো আর কি ওঠে না। তাই চা করার পর দিদি ভিজিয়ে রেখেছিল, তারপরে তো স্কুলে গেছে। তো যাই হোক, রুদ্রর বাবা রুদ্রকে নিয়ে গেল, তো আমি বাসনগুলো মাজতে শুরু করলাম। ওকে বললাম তুমি নিয়ে যাও। আর কি জানো তো, এক একদিন না গাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই জন্য অনেকক্ষণ গিয়ে আমাকে বসে থাকতে হয়। ওর বাবাকে বললাম তুমি যাও, নইলে গাড়ি আসতে দেরি করলে আমাকে বসে থাকতে হবে। আর যদি আমি বাড়িতে থাকি তাহলে আমার বাসনগুলো মেজে ঘষে নেওয়া হবে। তো সেই জন্য ওই গেল আজকে। তো দেখো এক এক করে সব বাসনগুলো মেজে নিলাম। আর ওই যে ধামাতে করে জল নিয়ে এসেছি, ওই জলটায় একবার নেতাটা আর একবার বুলিয়ে নেব, তারপরে তখন টাইম কলে গিয়ে আর একবার বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে দেখো কতটা রোদ বেরিয়ে গেছে। আর আমি যখন অন্যান্য দিন সকালের বাসনগুলো ধুই তখন কিন্তু এতটা রোদ বেরোয় না, কারণ সকাল সকাল ধোয়া হয়ে যায়। আর আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই এতটা রোদ হয়ে গেছে। আর এদিকে আমার সাবানের বাটিটা দেখো ছাই মেশানো হয়নি, একটু ছাই মেশালে ভালো হয় জানো তো, তবে মেশানো হয়নি, শুধু সাবানটাই আছে। তো পরে আর একবার বাসন ধোবো, তখন ছাই মিশিয়ে নেব। বাসনগুলো ধোয়ার পর ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তবে মশারিটা টানানো ছিল, মশারিটা ওই যে রুদ্রকে উঠিয়েছিলাম তখনই তুলে রেখেছিলাম। তো দেখো ঘরে এসে জানালাগুলো আগে খুলে দিলাম। রাত্রেবেলায় এখন জানালাগুলো বন্ধই করা থাকে, তবে গরম পড়া শুরু হয়েছে, তো এবার রাত্রে ওপরের জানলাগুলো খুলেই রাখতে হবে। আর কাঁথাটা দেখো নেওয়া হয়েছিল, তবে যেমনকার আর কি ভাঁজ করা ছিল তেমনই ভাঁজ রয়েছে, কারণ রাত্রে প্রচণ্ড গরম ছিল, তো সেই কারণে কাঁথাটার ভাঁজ আর কি খোলাই হয়নি। তো যাই হোক, বিছানা গোছানোর বলতে ওই বালিশগুলো গুছিয়ে রাখলাম, আর বিছানার চাদরটা একটু ঝেড়ে টান টান করে নিলাম। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, কারণ এমনিতেই তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরে তো অনেক টুকিটাকি কাজ থাকে সকালবেলা, সেই কাজগুলো না তাড়াহুড়ো করেই আজকে করে ফেলেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে আমি গিয়েছিলাম স্নান করতে, আর স্নান করে এসে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি, আর জলখাবারও খেয়ে নিয়েছি। আর এখন মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম, দিয়ে দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি। আর স্নান করানোর পর
মাকে এখন এই মাঝখানটাতেই বসিয়ে রাখি, কারণ শীত ছিল যখন মা রোদে বসতো, আবার কয়েকদিন আগে মা ওই দরজার সামনে বসতো যখন হালকা হালকা আর কি শীত লাগছিল। আর এখন তো গরম পড়ে গেছে, তাই এই যে বারান্দার মাঝখানটাতেই মা বসে থাকে। তো যাই হোক, চুল আঁচড়ানোর পর চুলে একটা গিট দিলাম, দিয়ে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। মাকে চুল টুল আঁচড়ে দিয়ে রেডি করিয়ে দিলাম। তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি, আর উনুনটা এত জ্বলছে আমার হাতে পুরো ছাকা লাগছে। আর এদিকে আমি এখন মুগ ডাল ভেজে নিচ্ছি। তোমরা তো অনেকেই কমেন্ট করে আগে বলেছো আমি কি করতাম, তেলে আগে মুগ ডালটা ভেজে নিয়ে সিদ্ধ করতাম। তোমরা অনেকেই বলেছো যে শুকনো কড়াইতে ভেজে নেওয়ার জন্য। তো আজকে দেখো শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, তারপর ধোবো, ধুয়ে সিদ্ধ করতে দেবো। আর এত তাপ বেরোচ্ছে, মনে হচ্ছে ডালটা আমার পুড়ে যাচ্ছে। খুব কেমন আজ বেরোচ্ছে দেখছো, যখন প্রথমে মানে উনুনটা জ্বলবে তখন জ্বলার পর না এত আজ এই দিকটায় বেরিয়ে আসে, মানে খুব মানে তাপ লাগে জানো তো। তো দেখো মুগ ডালটা দেওয়া মাত্র একদম ভাজা হয়ে গেল। এবার ঢেলে নেবো একটা বাটিতে, ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুবো, ধুয়ে তখন সিদ্ধ করতে দিয়ে দেবো। আর উনুনে দেবো না, আর কি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার কি চাপা বলো, আলু কাটা হয়নি জানো তো, উনুনটা ধরানো মাত্র ভুলে গেল। জল দিয়ে রাখি, জলটা দিয়ে চলো আলুটা এখন কেটে নিই, তারপর তখন ডালটা সিদ্ধ করতে দেবো। আর আলুগুলো হয়েছে তাই, দোকানে গিয়েছিলাম, দোকানে মোটা আলু পাইনি, এই দেখো ছোট ছোট আলু, অনেক সময়ও লাগবে আলুগুলো কাটতে। তো যাই হোক আলুগুলো কাটি চলো এখন। আর এই যে আমাদের গাছের লঙ্কাগুলো দেখো, এত রোদ হচ্ছে লঙ্কাগুলো না গাছেই শুকিয়ে যাচ্ছে। এগুলো কাঁচা লঙ্কা জানো তো, এই রোদের কারণে শুকিয়ে যাচ্ছে। তবে এগুলো ফেলবো না, এগুলো কি বলতো মশলার সাথে বেটে দেবো, দিয়ে তরকারি করে খেয়ে নেবো। আর দেখতে কি সুন্দর লাগছে, একদম লাল টক টক করছে। দেখো রুদ্র স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে আসার পর দিদি ওকে স্নান করিয়ে দিয়েছে। যে দেখো আজকে ও একা একা কোথাও বেরোয়নি, আর স্নান করার পর আমার কাছে উনুন সালে এসে বসে আছে। আর আমি এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আলু সিদ্ধ মাখছি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল, কারণ ওই যে বেশি কিছু রান্না করিনি, আর নিরামিষ রান্না হয়েছে। কারণ কি বলতো, এখানে একটা মোরলা বলে গ্রাম আছে আর কি, ওখানে পুজো করাতে গেছে আমাদের গ্রাম থেকে। তো এই সময় পুজো করানো হয় বছরে একবার ওখানটায়, ওখানে ঠাকুর আছে। তো সেই কারণে আজকে গ্রামের সবাই নিরামিষ খাবে। তো নিরামিষ রান্না করলাম, ওই আলু সিদ্ধ, মুগ ডাল, আর ওই একটা তরকারি করেছি টমেটো আলু বড়ি, ওই করেছি আর কি। আর এদিকে আমি আলু সিদ্ধ মাখছি, আর রুদ্র বলছে মা আমাকে আলু সিদ্ধ মাখা দাও, খাবো। যে দেখো ওকে দিলাম, বসে বসে খেয়ে নিল। আর নিবা নাকি? ঝাল তো দিইনি। তোমার যাও ঘরে যাও, গরম লাগছে তো, ঘরে যাও, হাত ধুয়ে নাও জলটাতে। আলু সিদ্ধটা একবারে মেখে নিলাম, নাহলে কি বলতো রেখে দিলে না মানে শক্ত শক্ত হয়ে যায় কেমন। আবার সঙ্গে সঙ্গে মাখলে গরম হলেও মানে ভালো মাখা হয়, গরম লাগলেও আর কি মেখে নিলাম। তো যাই হোক আলু সিদ্ধগুলো ঘরে রেখে আসবো, তারপরে উনুন নেতাটা দিয়ে তখন হাঁড়ি কড়াই মাখবো। বন্ধুরা এখন বেজে গেছে 3টে কি প্রায় 3:30 বাজতে যাচ্ছে। আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করছি। তো কি হয়েছে জানো, কালকে রাত্রে ভিডিও এডিট করা হয়নি, তো আজকে এডিট করেছিলাম, যে রান্না করার সময় ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো আমি হাঁড়ি কড়াই মেজে এসে দেখছি যে ভিডিওটা যায়নি, কোনো কারণে হয়তো যায়নি। তো হাঁড়ি কড়াই মাজার পর বাবা মাকে রুদ্রকে খেতে দিয়ে আমি ছুটে গিয়েছিলাম মাঠে। তো মাঠে ওখানে বসে থেকে ভিডিও আপলোড দিলাম, ভিডিও গেল। আর অনেকটা পরে কিন্তু আগের ভিডিওটা আমাদেরকে দিতে পারলাম। তো যাই হোক, যে দেখো সেই জন্য আর কি আমাদের এত বেলা হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো এখন খেতে বসলাম। আর আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ, মুগ ডাল, আর ওই যে টমেটো আলু বড়ি দিয়ে একটা তরকারি। আর রুদ্র বাবা নিয়েছে ঘিয়ের কৌটো, ঘি শেষ, তার জন্য তো তার জন্য নিয়ে এসছি। একটু আছে এটা রুদ্রকে দিয়েছিলাম, তখন আমি ভাত দেওয়া হাতেই নিয়েছিলাম, দেখছি যে মাছতে হবে কৌটোটা, সেই জন্য কৌটোটাই আগে একটু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন দেবো, তখন কৌটোটাও মেজে নেবো।
পুরোটা আমার মশলাপাতি কিছু ভরে রাখা হবে। পুরোটা তো ভাতটা ভরিয়ে নি। তো ভাতটা তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। বাঙালির বুদ্ধি। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ভিজে রেখে এলাম। তারপরে ভাবলাম আগে ঘরটা মুছিয়ে দিই, যে এঁঠো জায়গাটা আছে সেই জায়গাটা মুছে দিই, তারপরে তখন বাসনগুলো ধোবো। নইলে কি বলতো, এখানে এঁঠো পড়ে আছে তো, ফ্যান চলছে, শুকিয়ে না লেগে যাবে। সেই জন্য বাসনগুলো ভিজিয়ে রেখে আগে দেখো মুছে নিলাম। আগে হেসেল ঘরটা মুছেছি, তারপর পুরো বারান্দাটাই মুছে নিলাম। আর মোছার পর চলে এলাম দেখো সাবানের বাটিটা নিয়ে কলপাড়ে। তো কলপাড়ে এসে এখন বাসনগুলো মেজে নেব। আর এই জায়গাটাতে মেজে নিচ্ছি কারণ ছায়া হয়ে আছে। আর এই যে দেখো আশেপাশে যে গাছগুলো আছে, অবশ্যই এগুলো আগাছা, মানে কোনো নাম জানি না গাছগুলোর। তবে কি জানো তো, এই কলপাড়ে এই গরমের দিনে গাছটা থাকাতে খুব উপকার হচ্ছে। মানে জল ভরার সময়তেও আর কি গরম লাগছে না, ছায়া হয়ে থাকছে, বেশ ভালো লাগছে। আর জায়গাটাও ঠান্ডা হয়ে থাকছে। আর বাসন কাসন ধোয়ার সময়তেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন বাসনগুলো মেজে নিলাম। এবারে এক এক করে বাসনগুলো ধুয়ে নেব। আর কড়াইটা ছিল, তাই কড়াইটাও নিয়ে এসেছি। কড়াইটা দেখো মেজে নিচ্ছি। সকালবেলা ওই যে রুদ্র টিফিন বানানো হয়েছিল, সেই জন্য কড়াইটা এঁঠো হয়েছিল। রুদ্র বাবাকে অনেক বলার পর, অনেক বকাবকি করার পর অবশেষে যাচ্ছে ধানগুলো ভানিয়ে আনতে। তোমরা তো দেখেছো ধানগুলো অনেক দিন হয়ে গেল শুকিয়ে রাখা হয়েছে। অনেক দিন থেকে ওকে বলছি যাও যাও ধানগুলো ভেনে এনে দাও, কিছুতেই ও যাচ্ছিল না জানো। তাই আজকে ওকে বেশ ভালো করে একদম বকাবকি করে বললাম, দিয়ে দেখো যাচ্ছে। আর চিন্তা হচ্ছে খুব, কারণ ধানগুলো অনেক দিনের শোকানো, আবার সিঁড়িতে ছিল, মানে তাপ পাচ্ছিল টিনের, কেমন চালটা হবে, ভেঙে যাবে না কি হবে। তো যাই হোক, যাচ্ছে দেখো, অনেক বললাম বলে। আর এমনিতে জানো তো বিকেলে কখনোই যায়নি ধান ভানাতে, ওই সকালের দিকেই যায় আর কি। তো অনেক বলার পর আজকে বিকেলবেলাতেই গেল। রুদ্র বাবা চলে গেল ধান ভানাতে, আর রুদ্র তো শুয়ে আছে। তো আমি আজকে ভাবলাম আমি আর শোবো না, আমার ওই কাজগুলো করে নিই, উঠোন ঝাড়গুলো দিয়ে নিই। এমনিতে তো একটু পরে দিতেই হতো, তা ভাবলাম আগে একটু দিয়ে নিই, তাহলে ওই আর কি বিকেলবেলা সবাই যখন এখানে ওখানে বসে থাকবে সন্ধ্যের আগে আর কি, তখন সবার সাথে একটু বসে গল্পও করতে পারবো। আর কাজগুলো হয়ে গেলে তো বসতেও পাবো, একটু ঘর থেকে বেরোতেও পারবো। সারাদিন তো এই কাজ কাজ করেই যাচ্ছি, তাই না বলো? তো যাই হোক, সেই জন্য দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। আর দেখো বেশি দিন হলো না ঝাঁটাটা নিয়ে আসা, ঝাঁটাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তবে আর কয়েকটা দিন এই মাসের আর কি, এই মাসে তো কিনতে নেই, আবার ওই নতুন বছর পড়বে আর কি, বৈশাখ মাসে আর একটা ঝাঁটা নিয়ে আসা করাবো। আর তবে কি জানো তো, এই ঝাঁটাটা নিয়ে এসেছিল খুব একটা বড়ও ছিল না, একটু ছোট টাইপেরই ছিল। আগে যে ঝাঁটাগুলো এনেছিল অনেক বড় বড় ছিল, মানে বড় হলে একটু ক্ষয় অল্প হয়, তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় না। আর ছোট থাকলে তো এমনিতেই মানে ছোটই হয়ে থাকে, আবার ঝাড় দিয়ে আরোই ছোট হয়ে যায়। তো যাই হোক, দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর গলির দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর ওই গেটের সামনেগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে গোয়াল ঘরের পিছন দিকটায় চলে এসেছি, এখন এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে লালি এখানে বাঁধা থাকে, এখন ওইখানে বাঁধা আছে, তো এইখানটা ঝাড় দেওয়া হয়ে যাবে, দিয়ে বাবাকে বলবো লালিকে এখানটায় বেঁধে দেওয়ার জন্য। আর দেখছো ওখানে আমার গোবর কতগুলো জড়ো হয়ে আছে, গোবরগুলো অনেক দিন থেকে দেয়া হয়নি জানো তো। তো আজকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কালকে সময় হলে গোবরগুলো দিয়ে দেব। আজকে তো দিতে নেই, সেই জন্য দিইনি। কলপাড় ঝাড় দেওয়া হয়েছে, দিদিদের ওই চালা ঘরটার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এলাম এই বাঁশঝাড়ের এই দিকটায়। তবে এই দিকটায় দু একটা পাতা পড়ে আছে, উঠোনে তো এখন পাতা পড়ে নেই, কারণ ওই বাঁশঝাড়ে না পাতাই নেই, এই বাঁশঝাড়ে আছে, তাই কয়েকটা পড়েছিল, তাই এক জায়গায় জড়ো করে রেখে দিলাম। ঝাড় দেওয়া শেষ করে চলে এলাম ছাদে। আর এই যে দেখছো ঘেটুগুলো রোদে দেওয়া আছে, এগুলো জানো তো বেশ অনেক কদিন হয়ে গেছে রোদে দিয়েছে রুদ্রর বাবা। ওই যে আমার শরীরটা খুব খারাপ করছিল, তখন না আমি ঘুঁটে দিতে পারিনি, তাই রুদ্র বাবাকে বলেছিলাম যে গোবরগুলো নিয়ে গিয়ে ছাদে ঘেঁটু দিয়ে দাও, শুকিয়ে যাবে, তখন তুলে নিয়ে রান্না করা যাবে। তো দেখো অনেক দিন হয়ে গেছে আর একদম শুকিয়েও গেছে জানো তো। তো সেই জন্য বস্তাটা নিয়ে চলে এলাম। আর মেঘের অবস্থাটাও না খুব একটা ভালো ঠেকছে না, রাত্রের দিকে যখন বৃষ্টি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে, তাই বস্তা নিয়ে এসে ভরে নিলাম।
ঘেঁটোগুলো তুলে রাখার পর ভালো করে হাত মুখ ধুয়ে একটু চুলটা আঁচড়ে নিয়েছি। আর দেখো প্রায় সন্ধ্যা হতে আসছে, তবে কি জানো তো, হাঁসগুলো এই যে জলে ছাড়া ছিল, সন্ধ্যা হতে আসছে তাও বাড়ি যাচ্ছে না, তাই ওদেরকে ঘিরে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। রুদ্রর বাবারা সেই বিকেল 4টের সময় গেছে ধান ভানিয়ে নিয়ে আসার জন্য, আর এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, এখনো রুদ্র বাবারা বাড়ি আসেনি। আর কি জানো তো, মানে ফোনও নিয়ে যায়নি যে ফোন করব, ফোনও করতে পারছি না। আর ও যাওয়ার পর দেখলে তো আমি কত কাজ করলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যাবাতি দিলাম, চা করে সবাইকে চা দিলাম, চা মুড়ি দিলাম, রুদ্রকে খাওয়ালাম, রুদ্রকে একটু পড়ানো হলো, এখনো আসেনি জানো। তো যাই হোক, দেখি কখন আসছে, আর এলে অবশ্যই তোমাদেরকে চাল কেমন হয়েছে দেখাবো। তারপরে হচ্ছে রুটি করবো, আগে ওকে পড়িয়ে নিই, তারপরে ওই 9টার দিকে রুটি করব। তো যাই হোক চলো এখন ওকে পড়িয়ে নিই। রুদ্রর বাবা ধান ভানিয়ে এইমাত্র এলো, আর তোমাদেরকে তো বলেছিলাম ধান ভানিয়ে নিয়ে এলে চাল দেখাবো। তো এই হচ্ছে দেখো আমাদের মুড়ির চাল, সেই যে ধানগুলো সিদ্ধ করেছিলাম ওই ধানগুলো এতদিনে ভানানো হলো। মানে পরের বার যেটা করেছিলাম যে মুড়ির ধান সিদ্ধটা দুবারের, তো একেবারে নিয়ে গেছিলাম, 8 বস্তা ছিল। তো এই যে চাল দেখো খুব সুন্দর চাল হয়েছে, মানে ভয় পাচ্ছিলাম জানো তো, এমনিতে রোদে শুকানো ছিল, তার উপরে আবার সিঁড়িতে রাখা ছিল, সিঁড়িতে তো ওই এখন তাপ পাচ্ছে, চিলে কোঠায় টিন দেওয়া আছে, তো সেই জন্য সবাই ভয় পাচ্ছিলাম যে চালগুলো হয়তো ভেঙে যাবে। তো না, চালগুলো ঠিক সুন্দর সুন্দর গোটা গোটাই হয়েছে। 4 বস্তা হয়েছে। চালগুলো এখন রেখে দেবো, এখন খুব গরম হয়ে আছে, কালকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ড্রামের মধ্যে ঢেলে দেবো। নিয়ে যাও দেখি, আমি ছেঁচড়িয়ে নিয়ে যাবো, তাই না লেগে যাবে আমি রেখে দিচ্ছি। 4 বস্তা হয়েছে চাল আমাদের, ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। 8 বস্তা ধানের 4 বস্তা, 4 বস্তা নয় 4 পুরোপুরি, বস্তা না, এরকম এরকম, হ্যাঁ এরকম এরকম, হ্যাঁ এরকম 4 বস্তা, 3 বস্তা হবে। 3 বস্তা হবে। রুটি করব, তাই সবকিছু দেখো বারান্দায় নিয়ে চলে এসেছি, আটা, জল, লবণ, চাটু, বেলনা সবকিছু নিয়ে এসেছি। আর আজকে ছোট্ট থালাটায় আটা মাখছি, কারণ বাবা শুধু একা রুটি খাবে, ওই 4টে মতো রুটি করব, তবে বাবা ওই 2.5টে রুটি খায় আর কি, 4টে খায় না। তবে 4টের কম না করা যায় না, মাখতে কেমন করে আর কি, অত অল্প আটা মাখতে গেলে। এই যে এইটুকু মাখছি, এটাতে 4টে রুটি হয়ে যাবে। 4টে রুটি করবো। আর এই যে দেখো রুদ্র বসে আছে, আটা মাখা নেবে, আটা নেবে নিয়ে খেলা করবে, মানে যে আটা মাখুক না কেন আটা ওর চাই একটু, মানে খেলা করবে নিয়ে, এটা ওটা বানাবে। তো যাই হোক আটাটা মাখবো, মেখে রুটিগুলো করে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভাবে।